আগের দিন কতদূর পর্যন্ত পড়ছিলাম আমরা? স্যার আমরা স্যার ডায়াগ্রাম আঁকা পর্যন্ত পড়ছিলাম, এসএফডি বিএমডি। এসএসডি বিএমডি পড়া হয়েছিল। আচ্ছা, তাহলে এখন কিভাবে আমরা রেকর্ডিং করব? ওকে, এখানে দেখো আমরা ডায়াগ্রাম আঁকা শিখছিলাম। এই ডায়াগ্রামটা আমরা এঁকেছিলাম আগের দিন, তাই তো? এখন এই শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা কি পাবো? ম্যাক্সিমাম শেয়ার ফোর্স যেটা পাবো তার রেসপেক্টে আমরা ডেপথটা চেক করব। ডেপথ একটা অ্যাসিউম করে তারপরে সেই ডেপথটাকে চেক করব। এবং এখানে দুই ধরনের আমরা শেয়ার চেক করব। একটা হলো ওয়ান ওয়ে শেয়ার, আগে যেভাবে করেছি, বা বিম শেয়ার। আরেকটা হচ্ছে টু ওয়ে শেয়ার বা পাম্পিং শেয়ার। এই 780 কিপের এগেনস্টে আমরা কি চেক করব? 780 কিপ আমাদের ক্রিটিক্যাল শেয়ার, এর এগেনস্টে আমরা চেক করব ওয়ান ওয়ে শেয়ার বা বিম শেয়ার। আর পাম্পিং শেয়ারের জন্য ক্যালকুলেশনটা আলাদা হবে। আর এখানে মোমেন্টটা দুইটা মোমেন্ট আছে, দেখো। একটা হচ্ছে পজিটিভ ম্যাক্সিমাম মোমেন্ট 2134, এর জন্য অল থ্রু যে জায়গায় পজিটিভ মোমেন্ট আছে সে জায়গায় সব জায়গায় একই রেইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করব। আর নেগেটিভ মোমেন্ট যেটা আছে 898 ফিট কিউব, এটার জন্য আমরা নেগেটিভ রেইনফোর্সমেন্ট প্রোভাইড করব অল থ্রু। ওকে, তাহলে প্রথম থেকে যদি আমরা আসি, নেট আপওয়ার্ড ফোর্স পার ফুট ইন দ্য লংজিটিউডাল ডাইরেকশন, এটা আমরা আগের দিন হিসাব করেছিলাম। শেয়ার ফোর্স অ্যাট কলাম ফেস, কলামের ফেসে এখানে শেয়ার ফোর্স 780 কিপ। এখন আমরা জানি যে কলামের ফেসে যে শেয়ার ফোর্স, সেই শেয়ার ফোর্স দিয়ে আমরা ডিজাইনটা করি না। ডিজাইন করি কোথাকার শেয়ার ফোর্স দিয়ে? স্যার ফেস থেকে ডি ডিসটেন্স দূরে। ফেস থেকে ডি ডিসটেন্স দূরে। এখন 780 কিপ যদি এখানে হয়, তাহলে এখান থেকে ডি ডিসটেন্স দূরে শেয়ারটা কমবে না বাড়বে? স্যার কমবে। কমে যাবে। কি পরিমাণ কমে যাবে? ডব্লিউডি 118 ডব্লিউ ইনটু ডি। ডাব্লিউ ইনটু ডি 118.5 হচ্ছে ডাব্লিউ, আর ডি পরিমাণ কমবে। তাহলে ডিটা আমাদেরকে এখন অ্যাসিউম করতেই হবে। ধরে নিলাম যে আমরা ডি ইকুয়াল টু এখানে 48 না, তোমরা 36 ইঞ্চি দিয়ে করবে। ডি ইকুয়াল টু যদি আমি 36 ইঞ্চি ধরি তাহলেই হবে আশা করছি। তাহলে এই হিসাবটা কত আসে? আচ্ছা 424.5 420 424.5 424.5। ওকে, এখন আমাদের বিম শেয়ার ইকুয়েশন কি? ভিসি ইকুয়াল টু টু ল্যামডা রুট এফ প্রাইম সি ডিডি। টু ল্যামডা রুট এফ প্রাইম সি ডিডি। এখানে আমি কি বলেছি? ডি জায়গায় আমি 36 বসাবো। বি ইকুয়াল টু 12 ফিট, এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে গেলাম, 12 গুণ 12। হ্যাঁ, 2 ল্যামডা 2.1 এফ প্রাইম সি এখানে দেওয়া আছে 4000 পিএসআই। 12 ফিট উইথ, যেহেতু আমাদের কম্বাইন্ড ফাউন্ডেশনের উইথটা আমাদের জানা, পুরো উইথের জন্য আমরা ক্যালকুলেশনটা করছি। 12 ফিট গুণ 12 ইঞ্চি এবং 36 ইঞ্চি আমাদের ডেপথ, ইফেক্টিভ ডেপথ ডি। 1000 দিয়ে ভাগ করে এটাকে কিপে নিয়ে গেলাম। এটা তাহলে কত হচ্ছে? ভিসি ইকুয়াল টু 655.72 655.72 ফিট। এখন যদি আমরা 5 ভিসি ক্যালকুলেট করতে চাই তাহলে কত হবে?
একে phi equal to 0.75 for share. $655.72 এখানে গুণ করো, তাহলে কত স্যার, হবে? স্যার 491.79 191.79 9 কিপস। তাহলে আমাদের শেয়ার ফোর্স ছিল 424, এটা আসছে 491, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। আমি প্রথমে 48 দিয়ে ট্রাই করছিলাম প্রবলেমটা সলভ করার, 48 আসলে টু মাচ হয়ে যায়, 36 দিয়ে করলেই তোমার এটা কাছাকাছি চলে আসছে। দেখো এটা তোমার রিকোয়ারমেন্ট ছিল 424.5, আমাদের আসছে 491.79। সুতরাং ডেপথ যেটা আমরা অ্যাসিউম করেছি এটা ওকে, এটা 491.79 গ্রেটার দ্যান VU1 ইকুয়াল টু 424.5। ওকে, এটা লেখো। তাহলে আমরা বিম শেয়ারটা চেক করে ওকে পাইলাম। এখন আমাদের পাঞ্চিং শেয়ারটা চেক করার পালা। পাঞ্চিং শেয়ার আমরা ইফেক্টিভ ডেপথ অ্যাসিউম করেছি 36 ইঞ্চ, ইফেক্টিভ ডেপথ ডি ইকুয়াল টু 36 ইঞ্চ। তাহলে পাঞ্চিং শেয়ার ইকুয়াল টু হবে এখানে প্রথমে আমরা আগে পাঞ্চিং এর এরিয়াটা দেখি। আমরা জানি পাঞ্চিং এর এরিয়া কি, কলামের উইডথ, এখান থেকে এই পাশ থেকে d/2, এই পাশ থেকে d/2 ডিসটেন্সে যাব, তারপরে একটা করে লাইন টানবো চারিদিক থেকে, লাইন টানলে যে ডটেড পেরিমিটারটা হচ্ছে, এই ডটেড পেরিমিটারটাই হচ্ছে আমাদের পাঞ্চিং এর পেরিমিটার B0। তাহলে ওই পেরিমিটারটা আমরা একটু পরে হিসাব করব, বা এখনো হিসাব করে ফেলতে পারি আমরা। B0 এর জন্য টেক্সট B0 ইকুয়াল টু কি হবে, 22 ইঞ্চি যোগ d/2 আর d/2 মিলে d, ইফেক্টিভ ডেপথ হচ্ছে 36 ইঞ্চি ইকুয়াল টু 58 ইঞ্চ। ওকে, B0 এটা 4 দিয়ে গুণ করতে হবে। এক একটা সাইড হচ্ছে 58 ইঞ্চি করে, এটা B0 না, 58 ইঞ্চি এক একটা সাইড। তাহলে 4টা সাইড B0 ইকুয়াল টু স্যার 232 B0 ইকুয়াল টু আসলে 4 ইন্টু 58 ইকুয়াল টু 232 ইঞ্চ। ওকে, এক একটা সাইড 58 ইঞ্চি করে। আমাদের পাঞ্চিং শেয়ার, এই ক্ষেত্রে পাঞ্চিং শেয়ার ক্যালকুলেশনের নিয়মটা কি? পাঞ্চিং শেয়ার ক্যালকুলেশন নিয়ম হলো কলাম লোড মাইনাস পাঞ্চিং এর লোড, পাঞ্চিং এরিয়ার উপরে লোড। তাহলে পাঞ্চিং এর এরিয়াটা কি? পাঞ্চিং এরিয়া জানি আমরা, এই 58 গুণ 58, এটা একটা স্কোয়ার এরিয়া হবে 58, এইদিকে 58, এই ডটেড লাইন দিয়ে এনক্লোজড এরিয়াটা। তাহলে দেখো এখানে আমাদের পাঞ্চিং এর শেয়ার ফোর্স, পাঞ্চিং শেয়ার কলাম লোড, কলাম লোড 1422 আমাদের আগে হিসাব করা ছিল, ফ্যাক্টর লোড অন ইচ কলাম, এটা তোমরা আগে বের করলে দেখবা 1422 আছে। এখানে আমরা কি লিখবো, 36, এখানে 36 আর 9875 এটা হচ্ছে আমাদের আপার সয়েল প্রেসার, এটাও আমরা জানি আগে থেকে। এটা যেহেতু ইঞ্চিতে ফিটে নেওয়ার জন্য আমরা 12 এবং 12 দিয়ে ভাগ করছি,
1000 দিয়ে ভাগ করছে কি জন্য, কিপে নেওয়ার জন্য এই জিনিসটাকে। এটা ছিল PSF, এটা ইঞ্চি থেকে ফুটে নিয়ে গেলাম দুইটাকেই, আর এটাকে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে কিপে আসবে। এখন এখানে ভ্যালুটা কত আসে? এটা আসে 1191 আসে, 1191.3। 91 কিপস। এটা একটা চেক, খুব এক্স্যাক্টলি 1191 পয়েন্ট আর লাগবে না, কারণ এটা চেক তুমি দেখতেছো স্যাটিসফাই করে কি করে না। তাহলে পাম্পিং শেয়ার ক্যাপাসিটি, এটা হলো পাম্পিং শেয়ার ফোর্স 1191। পাম্পিং শেয়ারের ক্যাপাসিটি কত হবে? 4 ল্যামডা রুট এফ টাইম সি বি নট ডি। 4 into lambda equal to 1, f time c 4000, b not equal to চেঞ্জ হয়ে কত আসছে? 200। এটা কত আসছিল? 36D ইকুয়াল টু কত? স্যার 2112.9। 2113 মনে করো। তাহলে 5VC সমান কত? 5 দিয়ে গুণ করো, 0.75 দিয়ে গুণ করলে 1585 কিপস। এটা গ্রেটার দেন VU2 ইকুয়াল টু 1191 কিপস। ওকে, ঠিক আছে। এটা বেশি আসছে, বেশ অনেকখানি। এখান থেকে আমরা কি কনক্লুশনে আসলাম যে দেখো বিম শেয়ার যেটা সেটা কিন্তু কাছাকাছি ছিল। কম্বাইন্ড ফাউন্ডেশনের ক্ষেত্রে বিম শেয়ারটা কি কাছাকাছি আসছিল না? 400 ঘর দুইটাই, একটা 400 কত 91 আর একটা 655। না না 600 কেন হবে? 424.5। 420.5। 424.5, তার জন্য রিকোয়ারমেন্ট আসছে 491। ওখানে কিন্তু কাছাকাছি ছিল, হাওয়ার এখানে এইটার ডিফারেন্সটা অনেক বেশি, 1500 আর কোথায় 1100। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে কম্বাইন্ড ফাউন্ডেশনের ক্ষেত্রে বিম শেয়ারই ক্রিটিক্যাল হওয়ার চান্স বেশি, তবে বলা যাচ্ছে না এটা যে কোনটাই এখানে ক্রিটিক্যাল হতে পারে, কোনো নিয়ম নাই যে কোনটা ক্রিটিক্যাল হবে। কলাম ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম, সিঙ্গেল কলাম ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা আগে পাম্পিং শেয়ার চেক করার জন্য রিকমেন্ড করছিলাম, পাম্পিং ওকে হলে ওইটা সাধারণত ওকে হবে। এখানে কিন্তু কোনো ধরা বাঁধার নিয়ম থাকবে না, তো তুমি আগে ওয়ান ওয়ে শেয়ারটা চেক করে দেখতে পারো, ওইটাই একটু স্যাটিসফাই করলে এটা মোটামুটি করার কথা। ওয়ান ওয়েটা আগে এখানে চেক করবো, এটা একটা নোট রাখো যে কম্বাইন্ড ফাউন্ডেশন ডিজাইন করার ক্ষেত্রে আমরা ডেপথটা চেক করব প্রথমে ওয়ান ওয়ে শেয়ারের ক্ষেত্রে, তারপরে আমরা পাম্পিং শেয়ার চেক করব। ওকে, তাহলে আমাদের যদি এখন দুইটা শেয়ারের ক্ষেত্রে এই ডেপথ 36 ইঞ্চি ওকে, সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা এরপরে যাব রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে। রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের মোমেন্ট দেওয়া আছে, এই মোমেন্ট ডায়াগ্রাম থেকে 2134 একটা পজিটিভ মোমেন্ট
আর একটা হলো 898 আর একটা প্রশ্ন নেগেটিভ। ছিল হ্যাঁ বলো। স্যার, এখানে স্যার শিয়ারটা পজিটিভ, তো স্যার এখানে স্যার মোমেন্টটা নেগেটিভ হয়ে গেল কেমনে স্যার? মানে ফার্স্টে এইটাও স্যার উপরের দিকে হওয়ার কথা ছিল না? তো শিয়ার, মোমেন্ট তো স্যার মোমেন্টটা নিচের দিকে গেল কেন? নেগেটিভ মোমেন্ট বলতেছি কেন? এই মোমেন্টটা আসলে পজিটিভ হওয়া উচিত ছিল না? এটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট, তাই তো? ক্লকওয়াইজ মোমেন্ট তো, হ্যাঁ তাই তো, এটা তো ইন্টারেস্টিং। এটা খেয়াল করলাম না কেন? মোমেন্ট ডায়াগ্রামটা তো মনে হচ্ছে উল্টাই হয়েছে। নেগেটিভ নেগেটিভ দিয়ে শুরু, তাই তো? এখানে যে বেশি হয়ে গেছিল ওইটা আবার জিরোতে গিয়ে মিশছে। এখানে কি ঘটনা ঘটলো? এই ডায়াগ্রামটা তো আমি ওদের ওয়েবসাইট থেকে নেওয়া। সলিউশনটা ওরা বেশ কমপ্লিকেটেড আকারে করে রাখছিল, সেটাকে আমি সিম্পলিফাই করছি, কিন্তু ডায়াগ্রামটা তো ওদের কাছ থেকে নেওয়া। বইয়ের পাবলিশার এটা কি করলো? এটা আমাদের উল্টাই হবে, এই ডায়াগ্রামটা পুরাটাই উল্টা হবে। ওকে, এখন এখন সাবকাট যেটা বলেছে এটা ঠিকই আছে। এই ডায়াগ্রামটা আমার মনে হচ্ছে এখন পর্যন্ত উল্টাই হবে, একেবারে হুবহু এর উল্টা হবে। এই জিনিসটা পজিটিভ হয়ে যাবে, এখানে নেগেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে সেক্ষেত্রে রেইনফোর্সমেন্টের লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আমরা কোন জায়গায় বসাতে চাই, এটা পজিটিভ হলে উপরে টপ রেইনফোর্সমেন্ট থাকবে এখানে, এটা নেগেটিভ হলে বটম রেইনফোর্সমেন্ট থাকবে এখানে। না, নেগেটিভ হলে এখানে টপ রেইনফোর্সমেন্ট থাকবে, এটা যখন পজিটিভের দিকে যাবে তখন এখানে বটম রেইনফোর্সমেন্ট থাকবে এই জায়গাটা। ওকে, তাহলে আমরা মোমেন্টের জন্য যে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করব সেটা ম্যাগনিটিউডের উপর ভিত্তি করে আমরা ক্যালকুলেশনটা করব। আর পজিটিভ বা নেগেটিভ হলে বারের লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে, বা টপ বার হবে না কি বটম বার হবে। তাহলে আমরা যদি 2134 এবং 898 এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করা শুরু করি, ফাইনালি রেইনফোর্সমেন্টটা যখন প্রেস করব তখন এটার পজিশনটা আমরা খেয়াল করব। স্টিল ক্যালকুলেশন। ওকে, মোমেন্ট আছে আমাদের দুইটা, 2134, 898। আমরা মনে করলাম যে a = 1 ইঞ্চ। তাহলে ফ্লেক্সিবল যে ইকুয়েশন আমাদের অ্যাভেলেবেল আছে, as = mu by phi fy d minus a/2। d আমি লিখতে চাই 36 ইঞ্চ। তাহলে এখানে কত হবে?
কেউ কি হিসাব করতে পারছো? স্যার এটা 13.35 ইঞ্চি স্কয়ার আসবে। 13.35 ইঞ্চি স্কয়ার। তাহলে সেক্ষেত্রে এ ইকুয়াল টু কত পাওয়া যায়? এ তো অ্যাসিউম করছে 1 ইঞ্চি। ASFY বাই 0.85 F টাইমস B। স্যার আমার 2.78 ইঞ্চ আসছে। বেশি হয়ে গেল মনে হয়। But এর সমান কত আসছে? স্যার এর সমান স্যার 2.78 ইঞ্চ আসছে। 2.78। আচ্ছা 2.78 ধরে নিলাম। তা আরেকবার এস ক্যালকুলেট করলে কত হয়? 2.78 দিয়ে একটু কমবে বোধ হয়। আমরা যদি এখানে 36 বসাই আর এখানে A1 এর জায়গায় 2.78 বসাই তাহলে কত ইঞ্চি আসে? 13.7 ইঞ্চ স্কয়ার। খুব একটা ডিফারেন্স হয় না, 13.7 ইঞ্চি স্কোয়ার। However, আমাদের যে দুইটা মিনিমাম এস এর ইকুয়েশন ছিল, এস মিনিমাম ইকুয়াল টু 3 রুট অফ প্রাইম সি ডিডি বাই এফ ওয়াই।
ডি ইকুয়াল টু এখানে বসালাম 36, তাহলে এটা কত আসে? সিক্সটিন পয়েন্ট থ্রি নাইন ইঞ্চ স্কোয়ার। 3.39। ওকে, আরেকটা ইকুয়েশন কি ছিল আমাদের? স্যার 200 বিটি ডিভাইড বাই এফ ওয়াই। 200/Fy। এখানে ডি ইকুয়াল টু 36, তাহলে এটা কত? স্যার 17.28 ইঞ্চ স্কোয়ার। 17.28 ইঞ্চি স্কোয়ার। তাহলে কে উইন করলো? স্যার এইটা তো একদম মিনিমাম রিকোয়ারমেন্ট, সো 17.28 এটা দেওয়াই লাগবে। 17.28 দেওয়াই লাগবে। তো এখন আমরা যদি 8 নাম্বার বার ব্যবহার করি, ইউজ নাম্বার 85 বার, একটা ফাইল লেখো, নাম্বার 85 bars, number of bars required. (17.28 bar 0.79। 0.79 equal to কয়টা বার লাগবে? স্যার 22টা বার লাগবে। স্যার 21.87 আসছে। 21.87 করলে 22টাই দিব আমরা। জি স্যার। 22 নাম্বার। ওকে, দেখো ইউজ 22, 22টা নাম্বার 85 বার, এখানে হবে 22 নাম্বার 85 bars at equal distances. আমাদের জায়গা আছে কতটুকু এখানে? বাইশটা বার ধরে কিনা এটা আবার খেয়াল করে দেখতে হবে। কতটুকু উইডথ এর মধ্যে এই 22টা বার বসবে বলো তো কেউ একজন? স্যার আমরা স্যার লেফটে যাব না, মানে স্যার 3.58 ইঞ্চ এরকম কিছু একটা ছিল স্যার, মানে না ওইটা বাদ দাও। আচ্ছা আগে আমরা ডেভেলপমেন্ট লেন্থ হিসাব করে নিই, তারপর আমি দেখাচ্ছি এটা। এটা লিখে রাখছো, ইউজ 22 না 22টা 8 নাম্বার বার এট ইকুয়াল ডিস্টেন্সেস। ডেভেলপমেন্ট লেন্থটা বের করো, এলডি বাই দা বার ইকুয়াল টু এফ ওয়াই 60 বাই 20 ল্যামডা রুট রেফারেন্সি। এটা কত হবে?
47.43 ইঞ্চ। 47.43। তাহলে এলডি রিকোয়ার্ড ইকুয়াল টু, একে আমরা গুণ দিব 8/8, 8 নাম্বার বার যেহেতু 8/8, তাহলে এটা হবে 47 পয়েন্ট, যা ছিল সেটাই হবে 8/8 দিয়ে গুণ করলে 47.83 ইঞ্চ। এখন আমরা দেখতে চাই যে কতটুকু এলডি প্রোভাইড করছি এবং বারটা আসলে কোথায় বসবে। এখানে দেখো রাফলি আমি যদি এরকম একটা সিচুয়েশন বলি, যেটা একটা কম্বাইন্ড ফাউন্ডেশন, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, তার নিচে ফাউন্ডেশন, যদিও আঁকাটা ঠিক মতো হয় নাই, এখানে 12 ফিট এইদিকে আর এদিকে 24 ফিট। তাহলে লংগিটিউডিনাল এই ডাইরেকশনে আমরা মোমেন্টটা হিসাব করতেছি, তাহলে রড গুলা বসবে এই ডাইরেকশনে। ওকে, রড গুলা বসবে এই ডাইরেকশনে। তাহলে উইডথ এর এখানে আছে আমাদের 12 ফিট। ওই যে আমরা হিসাব করলাম কত, 22টা 8 নাম্বার বার, এই 22টা 8 নাম্বার বার বসবে এই 12 ফিট উইডথ এর মধ্যে। তো 12 ফিট কি পুরোপুরি সে পাবে? না স্যার, কতটুকু বাদ যাবে? এই পাশ থেকে ক্লিয়ার কভার 3 ইঞ্চি বাদ যাবে, এখান থেকে 3 ইঞ্চি বাদ যাবে। রড তো 3 ইঞ্চি ক্লিয়ার কভার রাখতেই হবে। তাহলে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি বাদ গেলে 12 ফিট থেকে 6 ইঞ্চি বাদ গেলে 11.5 ফিট। 11.5 ফিটের মধ্যে 22টা রড বসাইতে হবে ইকুয়াল ডিস্টেন্সে। এখানে 11.5 ফিটের মধ্যে 22টা রড বসাতে হবে ইকুয়াল ডিস্টেন্সে। তো রাফলি মোটামুটি আমরা 6 ইঞ্চি ধরে নিতে পারি। ওইখানে আমরা কিন্তু স্পেসিং বলি না যে এতটুকু স্পেসিং, যেহেতু আমরা জানি ডেফিনেট কয়টা রড, আমরা শুধু বলে দিই ইকুয়াল ডিস্টেন্স। ওই মোটামুটি 6 ইঞ্চির জায়গায় 5.5 ইঞ্চি হইলেও এমন কোনো ক্ষতি হবে না, আরেকটা একটু 6.5 ইঞ্চি হয়ে গেল, এইভাবে দিলে কোনো অসুবিধা নাই। তবে তুমি যদি ইন্সপেকশন করতে যেয়ে চোখের অনুমানে দেখো যে খুব কম বেশি হয়ে গেছে, তখন তুমি তাকে মিস্ত্রিকে বলে খোলা দিতে পারো যে না, তুমি তোমাকে তো বলছি ইকুয়াল ডিস্টেন্সে বসাবা প্রত্যেকটা রড, এই 22 ফিটের 12 ফিটের মধ্যে 22টা রড দিবা। ওকে, এখন রড গুলার ডেভেলপমেন্ট লেন্থ। ডেভেলপমেন্ট লেন্থ হল কি জানি আমরা, ম্যাক্সিমাম মোমেন্ট থেকে যে পর্যন্ত মোমেন্ট গেছে সেই পর্যন্ত ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইডেড। তাহলে ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইডেড কতটুকু? এখান থেকে ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে একদম মিডিলে, ম্যাক্সিমাম মোমেন্টটা মিডিলে। মিডিল থেকে এই কলামের ফেস পর্যন্ত হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইডেড। তাহলে এলডি প্রোভাইডেড সমান কত হবে? এলডি রিকোয়ার্ড আমরা বের করছি, এলডি প্রোভাইডেড। এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার কত? 15 ফিট ভাগ 2 মাইনাস সেন্টার থেকে আউট পর্যন্ত ডিস্টেন্স কত? 15 ফিট 12 দিয়ে গুণ করলে তুমি ইঞ্চিতে পাবা, ভাগ 2 মাইনাস 22/2। 22 হচ্ছে কলামের উইথ।
যেই মোমেন্টের জন্য আমরা রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করছি, এই মোমেন্টের জন্য এই ম্যাক্সিমাম জায়গা থেকে মিনিমাম পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হলো সেই ডিস্টেন্স পর্যন্ত আমরা এই রডটাকে দিব। তাহলে এলডি প্রোভাইডেড ইকুয়াল টু 15-12 মাঝখান থেকে মাঝখান ভাগ 12/2, আর এখান থেকে যেহেতু ফেস পর্যন্ত আমরা যাচ্ছি -22/2, 22 ইঞ্চি কলাম। কত ইঞ্চি হচ্ছে? হ্যাঁ 70, 79 অনেক বেশি, 79 ইঞ্চ। এটা গ্রেটার দেন এলডি রিকোয়ার্ড। সাতচল্লিশ ইঞ্চি ছিল। পয়েন্ট কত জানে ছিল? 43 ইঞ্চ। তাহলে এটা ওকে। ডেভেলপমেন্ট লেন্থ ঠিক আছে। আমরা রেইনফোর্সমেন্ট চেক করলাম, ডেভেলপমেন্ট লেন্থ দেখলাম ওকে। এখন আমরা নেক্সট স্টেপে যাই। ডেভেলপমেন্ট লেন্থ চেক করা শেষ। এখন আমাদের ছোট মোমেন্ট যেটা আছে, ছোট মোমেন্টের জন্য রেইনফোর্সমেন্ট রিকোয়ার্ড কত আসে? সেটা যেহেতু উইডথ একই, তাহলে এটা মিনিমামটাই থাকবে। কারণ দেখো তুমি কম্পেয়ার করলে দেখতে পাবা দুইটা মোমেন্টের মধ্যে 2134 জন্য আসছে মিনিমাম স্টিল। তো এই যে 898, এর জন্য কি মিনিমাম আসবে নাকি আরো বেশি আসবে? একুশশো চৌত্রিশ দিয়ে ক্যালকুলেশন করে আমরা যেটা পাইছিলাম সেটা ছিল 13 পয়েন্ট সামথিং, তাই না? এখন যদি আমরা 898 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কি তার থেকে বেশি আসবে না কম আসবে? কম আসবে। কম আসবে, তাহলে লাভ হচ্ছে না আমার কোনো, ওই ক্যালকুলেশন করার কোনো ফায়দা নাই, তাই তো? ওখানে মিনিমাম স্টিলই প্রোভাইড করতে হবে। সেই জন্য আমরা বলছি লংগিচুডিনাল বিম ক্যান্টিলিভার্স বিয়ন্ড দ্য ইন্টেরিয়র কলাম। এটা কোন জায়গা? লংগিচুডিনাল বিম লেখো এর কথাটা, ক্যান্টিলিভার্স বিয়ন্ড দ্য ইন্টেরিয়র কলাম। এই যে কলাম, এর থেকে ক্যান্টিলিভার করে যে পোর্শনটা বাইর হয়ে গেল, সেখানকার যে মোমেন্ট, সেই মোমেন্টের পোর্শনটা অনেক কম। এটা কম হওয়ার কারণে আমরা কি বলতেছি, সরাসরি এখানে যেটা মিনিমাম স্টিল সেটাই ব্যবহার করবে 200/FY। এটা কত ছিল আমাদের? 23 না, 200/FY 17 পয়েন্ট কত দাম ছিল? 17.28 17.28, ওটাই লেখো। এবং একই কথা লেখো, এটা 17.8 ইঞ্চি স্কোয়ার। কয়টা রড লাগবে? ইউজ 22টা 8 নম্বর বার লাগবে। ওয়ালাইকুম আসসালাম।
এই তোমাদের এটা লেখা হয়েছে? এই ছবিটা আঁকো। তাহলে কি বলছে, ট্রান্সভার্স বিম আন্ডার ইন্টেরিয়র কলাম। আমাদের এই কলাম ইন্টেরিয়র কলাম, দুইটাই ইন্টেরিয়র কলাম ইনফ্যাক্ট এই জায়গাটায়। এই কলামের উপরে লোড আছে 1422 কিপ। ওকে, 1422 কিপ ফ্যাক্টর লোড। আমরা যদি ধরে নিই কোনো এক সময় এই লোডটা এইদিকে ট্রান্সফার না হয়ে শুধুমাত্র এই ট্রান্সভার্স ডাইরেকশনে লোডটা ট্রান্সফার হবে, তাহলে সেক্ষেত্রে এই ট্রান্সভার্স ডাইরেকশনে আমাদের রেইনফোর্সমেন্ট অবশ্যই দিতে হবে। এখানে একটা বিম ডিজাইন করতে হবে। বিম ডিজাইন করার জন্য আলাদা করে কোনো থিকনেস আসবে না, এই থিকনেসই থাকবে। 36 ইঞ্চি যে আমরা থিকনেস ইফেক্টিভ ডেপথ ধরছি, এটা 36 ইঞ্চি থাকবে, কিন্তু এই জায়গাটা রেইনফোর্সমেন্টটা বেশি হবে লং ডাইরেকশনে, ট্রান্সভার্স ডাইরেকশনে। তাহলে আমাদের ট্রান্সভার্স বিমটা ডিজাইন করব, সেই ট্রান্সভার্স বিমটার জন্য উইডথ অফ ট্রান্সভার্স বিম ইকুয়াল টু হবে কলামের উইডথ প্লাস এদিকে d/2 এদিকে d/2, অনেকটা পাম্পিং এর মতো করে এই ডটেড লাইন, এটাই হলো তার উইডথ।
width of transverse beam equal to width of column plus 2 into d by 2. তাহলে d equal to এখানে আসলে 36 ইঞ্চ। কত হলো এটা? 58 ইঞ্চ। Net upward load per feet of transverse beam. এই যে ট্রান্সভার্স বিমের পার ফিট যদি আমরা ধরি, তাহলে নেট আপওয়ার্ড লোড আমরা আগের মতো এখানে কি করব, এই কলামের উইডথ দিয়ে ভাগ করব। কলামের যে ফ্যাক্টর লোড তাকে কলামের উইডথ দিয়ে ভাগ করলাম। উইডথ এখানে কতটুকু আছে? উইডথ অফ ফুটিং কয় ফিট? স্যার ফুটিং এর উইডথ তো 12 ফিট। 12 ফিট। তাহলে কলামের লোড হচ্ছে ফ্যাক্টর লোড অফ কলাম 1422, একে 12 দিয়ে ভাগ করলে কত হবে? (118.5 KL ফিট পার লিনিয়ার ফিট। তাহলে এই যে উইডথ, এখানে যদি আমরা এখন তোমরা মনে করো যে আগে আমরা ওয়ালের ফাউন্ডেশন ডিজাইন করছিলাম, সেরকম ভাবে যদি আমরা একটা মোমেন্ট ক্যালকুলেট করি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুক জায়গার মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 118.5, তাহলে কলামের শেষে যদি আমরা মোমেন্ট ক্যালকুলেট করি তাহলে কত হবে? Moment at the edge of the column. Half into 118.5 into 12 ফিট মাইনাস 22 হচ্ছে কলামের উইডথ বাই 2, 1531 কিউব ফিট পার ফিট। ট্রান্সভার্স বারটা প্লেস করা হবে টপ অফ লং বার। এখানে দেখো যে লং বারটা এখানে লং বার যে ডাইরেকশনে বসানো হচ্ছে তার উপর দিয়ে ট্রান্সভার্স বারটাকে প্লেস করা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ড্রয়িংটা দেখি, ট্রান্সভার্স বারটা এদিক দিয়ে গেছে, লং বারটা এদিক দিয়ে গেছে, তার উপরে ট্রান্সভার্স বার। তাহলে ইফেক্টিভ ডেপথটা কি হবে? ট্রান্সভার্স বারের জন্য, লং বারের জন্য যে ইফেক্টিভ ডেপথ ছিল তার থেকে কতটুকু কমে যাবে? 1 বার ডায়া কমবে। 1 বার কমবে। আমরা সেই অনুযায়ী এখান থেকে আগে ছিল 36 ইঞ্চি, সেখান থেকে 1 ইঞ্চি বাদ দিলাম রাফলি। যদি 8 নাম্বার বারই ব্যবহার করি তাহলে কত হবে? দেন ট্রান্সভার্সের ডাইরেকশনে ডি ট্রান্সভার্স ইকুয়াল টু 36 মাইনাস 1 ইকুয়াল টু 35 ইঞ্চি। তাহলে এখানে যদি আমি রাফলি 1.5 ইঞ্চি এ ধরে একটা এএস ক্যালকুলেট করা তো,
মিনিমাম স্টিল কন্ট্রোল করবে না হয়তো। এই ইকুয়াল টু মনে করো 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি। স্যার এটা তো ওই যে 13.3 তারও কম আসবে, because সবই তো একই, শুধু 1531 বসাবো। বসাও দেখি কত হয় না। AS ইকুয়াল টু mu by phi rho fi b d square, phi rho fi d minus a by 2. হ্যাঁ 22 9.68 68 65। আচ্ছা, এখন এখানে একটু মিনিমাম স্টিল এরিয়ার ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে কত হয়। টু 200/fy b into d, b equal to 70 না, এখানে b equal to হবে 58 আর d equal to 35। এটা মনে হয় আরো কম হবে। 6 তাহলে এখানে দেখো মিনিমামটা কন্ট্রোল করতেছে না এখানে। এখানে যেহেতু ওয়েটটা আর ইয়া চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এটা মিনিমামটা কন্ট্রোল করতেছে না। মিনিমাম কন্ট্রোল করতেছে কোনটা? অরিজিনাল এএসটা। তাহলে কি হলো, আমাদের কতটুকু হবে এখন? ওই 9.65 এর জন্য করসপন্ডিং এ কত হয় আবার এবার করলে? স্যার 2.94 ইঞ্চি। 2.94 হয়ে যায়? জি স্যার, বির ভ্যালু 58 আর বাকি তো সব একই 9.65। ডি 58 না তো? স্যার বির ভ্যালু 58 ধরবো না? না না, ডি এর ভ্যালু তো 35। এটা তো বি ছিল। বি স্যার বির কথা বলছি, ডি না স্যার, বি।
স্যার বি তো 12 ফিট ছিল। এখন স্যার বিটা কমে 58 ইঞ্চিতে চলে আসছে না? এখন উইডথ অফ দ্য ট্রান্সভার্স বিম হলো 58 ইঞ্চি। জি স্যার 58 ধরে করছি, আর স্যার ওই যে কি বলে এরিয়াটা 9.65 ধরে করছি, এর ভ্যালুটা 2.94 ইঞ্চ আসছে। 2.94 হলে তাহলে এর নেক্সট এর ভ্যালু কত হয়? এস এর ভ্যালু কত হয় এখন? একটু বেড়ে যাবে বোধ হয় নাকি? স্যার 10.14 ইঞ্চ স্কয়ার। স্যার 10.14 ওকে, তাহলে 10.14 যদি হয়, 10.14 হলে আমরা বার একটা চেঞ্জ করতে পারো। টেন পয়েন্ট ওয়ান ফোর হলে 7 নাম্বার বার ব্যবহার করলে কি হয়? অবশ্য জায়গা এখানে কম, 70 ইঞ্চি মাত্র জায়গা। হ্যাঁ, 70 ইঞ্চির মধ্যে যদি তুমি প্লেস করতে চাও, 8 নাম্বার বার ব্যবহার করলে কয়টা ব্যবহার করতে হবে? নাম্বার অফ বার 13টার মতো 13টা। স্যার এটা 14টাই হবে। 70 কিভাবে হইলো স্যার? 58 হবে না? ও আচ্ছা 58ই হবে। 58 হবে এটা, 58 জায়গা কম এখানে। স্যার এই স্কুলের 10.14 হয়, তাহলে স্যার 7 নম্বর পরে স্কুলের 12.8 ছিল, 13টা পরে স্কুল। কয়টা বার হবে 8 নাম্বার বার ব্যবহার করলে? 8 নম্বর পরে হ্যাঁ, 13টা স্যার 13। 10.14 না? জি স্যার 10.14 এর জন্য 13টা আসবে। 13টা আসছে। 13টা আসলে দেখো তাহলে কতটুকু জায়গা থাকে এর মধ্যে, এক একটার মধ্যে 58 ইঞ্চির মধ্যে 13টা, 4 13 52, 4.46। 4 ইঞ্চির বেশি আছে না? জি স্যার 4 ইঞ্চি বেশি আছে। তাহলে ঠিক আছে, 4 ইঞ্চি বেশি হলে আর অসুবিধা নেই। আমরা 4 ইঞ্চির থেকে কম দেওয়ার চেষ্টা করবো না। ওকে, বারের স্পেসিং যেন কোনোভাবে 4 ইঞ্চির কম না হয়, সেইভাবে আমরা একটা সিলেকশনে যাব। তাহলে 13টা এখানে বলা হচ্ছে অ্যাট ইকুয়াল ডিস্টেন্স উইদিন 58 ইঞ্চ, 58 ইঞ্চির মধ্যে ইকুয়াল ডিস্টেন্সে বসায় দিবে। এখন ফাইনালি আমাদের তাহলে টোটাল ডেপথ কতটুকু হচ্ছে? টপ থেকে এই লং বারের মিডল পর্যন্ত হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চির সাথে এর হাফ ইঞ্চি যোগ দাও, 36.5, আর এখানে 3 ইঞ্চি। তাহলে টোটাল ডেপথ অফ ফাউন্ডেশন এইট ইকুয়াল টু total depth of foundation H equal to 36 ইঞ্চি, এই মিডল পর্যন্ত ছিল 36 ইঞ্চি টপ থেকে, আর তারপরে প্লাস হাফ ইঞ্চি প্লাস 3 ইঞ্চি ক্লিয়ার কভার, তাহলে 39.5, এটাকে তুমি 40 ইঞ্চি লিখে দিতে পারো। ফাইনালি বারের প্লেসমেন্টটা, এটা বইয়ের যে ড্রয়িংটা দেওয়া আছে সেই ড্রয়িংটা, এটাকে আমরা মডিফাই করে নিব। এখানে আসলে চেঞ্জ কি রকম হবে, এই কলামটা এখানে না হয়ে এটা মিডলে এই জায়গায়। ওকে, এই কলাম ও ইন্টেরিয়র, এই কলামও ইন্টেরিয়র। তারপর কি হচ্ছে, যখন আমরা সেকশন করব এইখানে কলামটা
এটা একটা ইন্টেরিয়র কলাম। এখানে যেমন দেখা যাচ্ছে রেইনফোর্সমেন্টটা নিচে এক লেয়ার, তার উপরে আরেক লেয়ার। এটা তো লং সেকশন আমি কাটছি, তাহলে এটাই হচ্ছে ট্রান্সভার্স বিমের রডগুলা, আর নিচের লেয়ারটা হচ্ছে লং রেইনফোর্সমেন্ট। স্যার ওরা এক্সটেরিয়র কলামে স্যার কি বলে, মানে ওদের এই বারটা কোথায় স্যার? মানে এখানে ইন্টেরিয়র কলামে স্যার লংজিটিউডাল রেইনফোর্সমেন্ট আছে, ট্রান্সভারও আছে, তো স্যার এক্সটেরিয়রে স্যার মানে শুধু ট্রান্সভার্সটা দেখা যাচ্ছে। লংজিটিউডাল দেখায় নাই কারণ হচ্ছে ওদের ওখানে মোমেন্ট নাই। মোমেন্ট যেখানে থাকবে সেখানেই রড দিবে। এটা যদি আমরা দেখো বইয়ের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটায় মোমেন্ট কোথায়, এইদিকে এই পাশে এক্সটেরিয়র কলাম না, এই পাশে কোনো পজিটিভ মোমেন্ট নাই, নেগেটিভ মোমেন্ট এখান থেকে শুরু হয়ে এদিক থেকে এসে এই পর্যন্ত শেষ। তাহলে এই পুরো জোনটায় লং ডাইরেকশনে, এই পুরো জোনটায় লং ডাইরেকশনে নেগেটিভ রেইনফোর্সমেন্ট বসবে। নেগেটিভ রেইনফোর্সমেন্ট বলতে কি বুঝি, উপরে টপ রেইনফোর্সমেন্ট। আর এইটুকু জায়গায় শুধুমাত্র কি আছে, পজিটিভ মোমেন্ট আছে, যার ফলে এখানে পজিটিভ স্টিল বসবে, যেটা নিচে। আমাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, এটা এরকম আনসিমেট্রিক্যাল না, আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা সিমেট্রিক। তাহলে আমরা কি বলছি, এইটা আসবে নিচে। আমাদের এটা যদি উল্টা হয়ে থাকে, এই জিনিসটা হবে এরকম কিছু একটা। আর এখানেও তোমরা এখানে নাও, যদি এই ঘটনা ঘটবে। এরকম হবে আসলে অ্যাকচুয়াল মোমেন্ট ডায়াগ্রাম, তাই তো নাকি? পজিটিভ মুভমেন্ট আছে। মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে কিনা? জি স্যার, এরকমই হওয়া আচ্ছা, উচিত। এরকম হওয়া উচিত। যদি আমরা এগ্রি করি, তাহলে সেক্ষেত্রে আমার পজিটিভ জোনটা কোনটা, এইটা এই কলামের আউটের দিকে হচ্ছে পজিটিভ মোমেন্ট, আর কলাম টু কলাম হচ্ছে নেগেটিভ মোমেন্ট। তাহলে আমার ক্ষেত্রে কলাম টু কলাম যে রডটা বসবে, লং রড, সেটা নিচে উপরে বসবে, আর এই রডটা বসবে নিচে। তাহলে আমরা ফাইনালি কি বলছি, দেখো কলামের ভিতর থেকে ভিতর পর্যন্ত এটা নেগেটিভ, তাহলে এখানে নিচে বসবে, ও সরি এটা উপরে বসবে। নেগেটিভ মানে রড, টপ রড। তাহলে এখানে কি দেখানো হচ্ছে, এখানে যা দেখানো হচ্ছে অনেকটা মিল আছে। এই যে কলাম যদি এখানে থেকে থাকে, এই কলামের ভিতর থেকে এই যে টপ রড, এই টপ রড এটা। আর আমাদের ক্ষেত্রে এখানে কি হবে, আমি কি একটু আঁকার চেষ্টা করবো তোমাদের সাথে সাথে। আজকে ক্লাস তো এই পর্যন্তই নিব। আমরা একটা নতুন শীট নেই এটার জন্য যদি আঁকতে চাই। এরকম তো,
রাফলি তোমার রেইনফোর্সমেন্টটা এরকম হবে। এটা আসলে আরেকটু এদিকে আসবে, যেহেতু এর দুই পাশেই। মানে ওই যে উইডটা আমরা হিসাব করছি কোন জায়গা থেকে কোন জায়গায়, ট্রান্সভার্স বিমের একটা উইড হিসাব করছি না, সেই উইডটার মধ্যে এই রডগুলো বসবে, তাহলে এটা হয়তো বাদ যাবে। স্যার লঙ্গিটিউডিনাল ডিরেকশন বরাবর নিচে যে রডটা দেওয়া হয়েছে ওটার লেন্থটা কি একদম কলাম পর্যন্ত শেষ হবে? কলাম পর্যন্ত, ওখানেও একটু মানে ইয়েটা চেক করার দরকার আছে। কলামের এই ফেস থেকে শুরু করবা, ওকে। এখন এইদিকে যাবে সে, এদিকে ডেভেলপমেন্ট লাইন দিতে হবে একটু। মোমেন্টটা এইদিকে ডেভেলপমেন্ট লাইন দেওয়ার মতো কতটুকু জায়গা আছে তোমার? কলামের ফেস থেকে আমাদের একটা ডিসটেন্স আমরা হিসাব করছিলাম না? কলামের ফেস থেকে 3.58 ফিট ছিল। তো আমাদের ওই যে 8 নাম্বার বারই তো দিছি। 8 নাম্বার বার হলে রিকোয়ারমেন্ট কত? এই ফেস থেকে যদি আমি ধরি তাহলে 3.58 যোগ দাও 22 ইঞ্চি। 3.58 কত হয়? তো হয়ে যাবে তো, অনেক। ওটা লাগবে না। 3.58 এ কত হয়? কত ইঞ্চি? তেতাল্লিশ ইঞ্চি নাকি? 43 ইঞ্চির মতো স্যার। 43 আর 22 যোগ করলে কত হয়? 65। 43 বাই 22 65। ওখান থেকে বাদ যাবে, এখান থেকে ক্লিয়ার কভার 3 ইঞ্চি বাদ যাবে, তাহলে 3 বাদ গেলে 62। তোমার আসলে দরকার কত? 47। তাহলে তো হচ্ছেই। আমাকে ওই ক্লিয়ার কভারের আগ পর্যন্ত জিরো যেখানে দেওয়া হয়ে গেছে ওই জিরো পর্যন্ত এখানে কিন্তু দিতে হবে। এখান থেকে শুরু করে একবার এই জিরো পর্যন্ত দিতে হবে। তো আমি ক্লিয়ার কভারটা বাদ দিব, আর বাকিটুকু আমি ওই রডটা দিব, বটমের রডটা, লং ডাইরেকশনের। ডেভেলপমেন্ট লেন্থ যদি কম থাকতো তাহলে আর বাড়াই দিতাম বা হুক করতাম। যদিও এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে একদম জিরোর দিকে যাবে আসছে এবং মিনিমাম স্টিল দিচ্ছি, তারপরেও আমরা এই পর্যন্ত টেনে দিব, এই 3 ইঞ্চি ক্লিয়ার পর্যন্ত। এবং এখানেও দেখো এখানে ম্যাক্সিমাম, যদিও এটা উল্টা ডাইরেকশন হবে, এখানে ম্যাক্সিমাম, এখানে এসে জিরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তারপরেও আমরা রডটা এই পর্যন্তই কন্টিনিউ করব, জিরো পর্যন্ত। ঠিক আছে? এইরকম রাফলি মোটামুটি একটা ছবি এঁকে দিবা, আর বইয়েরটা দেখে তোমরা এই যে এটার একটা ইন্টেরিয়র আর একটা এক্সটেরিয়র কলাম হলে কি অবস্থা হবে সেইটা তোমরা ডিজাইনটা শিখে নিবা বইয়েরটা দেখে। আমরা একটা এক্সারসাইজ করলাম 2টা ইন্টেরিয়র কলাম দিয়ে, এবং এটা লোডও টু মাচ। বইয়েরটা অত বেশি লোড নাই, লোড আর কম। তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কত ইঞ্চি ধরলে কি অবস্থা হয়। বা তুমি বইয়ের প্রবলেমটাই আরেকবার চেক করে দেখতে পারো। এখানে দেখো এই যে কি করছি আমরা, এই যে প্রবলেমটা এখানে, এই যে 8000 পিএসএফ দেওয়া আছে সয়েল বিয়ারিং ক্যাপাসিটি, এই 8000 পিএসএফ মানে এটা মোটামুটি পাহাড়ি মাটি না হইলে 8000 পিএসএফ পাওয়া মুশকিল, একদম রক টাইপের মাটি।
এটা চিটাগাংয়ের মধ্যে খুলশিতে যে পাহাড়গুলো আছে ওখানে একটু কোনো জায়গায় পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু জেনারেলি আমাদের দেশে এরকম মাটি তুমি পাবা না। জেনারেলি খুবই শক্ত মাটি, 8000 পিএসএ। সো তুমি একই প্রবলেম হয়তো তুমি চিন্তা করতে পারো যে এটা 8000 পিএসএফ না হয়ে এটা যদি 6000 পিএসএফ হইতো বা 4000 পিএসএফ হইতো, পুরো ডিজাইনের সিনারিটাই চেঞ্জ হয়ে যাবে, সাইজ অনেক বেড়ে যাবে। তখন তুমি এটাকে কিভাবে ডিল করবা, নিজে নিজে একটু প্র্যাকটিস করবা, ডেপথ বেড়ে যাবে, সবই বেড়ে যাবে এই সয়েল ক্যাপাসিটি কমে গেলে। এটা আমরা বুকিশ থিওরিটিক্যাল করলাম একটা, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি এরকম 3, 4, 5, 6000 পিএসএফ যখন পাবা তখন তোমার কি অবস্থা হবে সেটা সেই অনুযায়ী তুমি একটা ডিজাইনটা আবার রিভাইজ করে দেখতে পারো। আরসিতে আমার করানোর মতো খুব বেশি ভেরিয়েশন নাই। এই প্রবলেম এটাই আসলে পরীক্ষায় শুধুমাত্র ডাটা চেঞ্জ হবে। এখন ডাটা চেঞ্জ হয়ে গেলে তুমি মানে এটা অনেকটা বলা যাবে কোশ্চেন আউট। তোমার এই 3-4টা পড়লে তুমি এখান থেকে 2টা কোশ্চেন পাবা, 2টা সেট পাবা। তো তোমাকে শুধু ডিল করতে হবে ডাটা চেঞ্জ হয়ে গেলে তুমি সারপ্রাইজ না হয়ে যাও পরীক্ষা হলে, হঠাৎ করে টু মার্কস উলট পালট না হয়ে যায়। এটাই আর কি, কিভাবে তাড়াতাড়ি ডিল করতে পারবা সেটা তোমাকে খেয়াল করতে হবে। নেক্সট দিন আমরা দেখব এটা হচ্ছে স্টাফ ফুটিং, ডিজাইন অফ স্টাফ ফুটিং, যেটা আমরা বলেছিলাম যে 2টা কলামের নিচে 2টা ইন্ডিভিজুয়াল ফাউন্ডেশন হবে, কিন্তু তাদেরকে একটা বিম দিয়ে কানেক্ট করে দিব। বিম দিয়ে কানেক্ট করে দিলে তাদের লোডটা শেয়ারিং হবে, একটা ইন্টেরিয়র কলাম একটা এক্সটেরিয়র কলাম। বিম দিয়ে কানেক্ট করে দিলে তাদেরকে আমরা বলছি স্টাফ ফুটিং। এইটা আমি বইয়ে এই ধরনের প্রবলেম ফুল করে দেওয়া নাই, আমি মোটামুটি তোমাদেরকে একটু অ্যাডভান্স করে দিব যাতে তোমরা প্রবলেমটা শেষ করতে পারো। বইয়ের এই প্রবলেমটা, এটা কম্বাইন্ড ফুটিং, এটাকে স্টাফ ফুটিং আকারে ডিজাইন করতে বলছে কিন্তু করে দেয় নাই। আমি তোমাদেরকে এটা বেশ খানিক দূর আবার আগায় দিব যাতে তুমি এর বাকি অংশ করতে পারো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এটা শুরু করব। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা যে স্যার ট্রান্সভার বিমটা ডিজাইন করতেছি এটা কি স্যার শুধুমাত্র ইন্টেরিয়র কলামের জন্য? এই প্রশ্ন তো স্যার 2টা ইন্টেরিয়র কলাম ছিল, বাট যদি হ্যাঁ 2টার নিচে করতে হবে, 2টার নিচেই করতে হবে। আমরা একটা যেহেতু 2টার লোড একই হুবহু সেম, এই জন্য একটা করে ছেড়ে দিছি। বাট যদি একটা লোড ইন্টেরিয়র ডিফারেন্ট এক্সটেরিয়র হয়, থাকলে দুটাই করতে হবে। ইন্টেরিয়র এক্সটেরিয়র থাকলে 2টাই করতে হবে। আর ইভেন 2টা ইন্টেরিয়র কিন্তু লোড ডিফারেন্ট, সবসময় তো তোমার ইন্টেরিয়র কলামের লোড একই হবে না। এটা তো একটা থিওরিটিক্যাল ক্যালকুলেশন, 2টার লোডই একই। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হইতে পারে, কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ইন্টেরিয়র 2টা কলামের লোড কখনোই একই হবে না। সেক্ষেত্রে তোমাকে 2টার নিচেই আলাদা করতে হবে। ওকে, আলাদা আলাদা করে করতে হবে। ক্যালকুলেশন হাতে করি। সফটওয়্যার ব্যবহার করাটা, তুমি সফটওয়্যার ব্যবহার করতে পারো। ইটাপস আছে, ইটাপসে বিল্ডিং এর পুরো প্ল্যানটা একে তুমি বিল্ডিং এর ফ্রেম অ্যানালাইসিস থেকে শুরু করে ডিজাইন পর্যন্ত করতে পারবা। কিন্তু প্রবলেম হলো মেশিন কে তুমি যা বলতেছো মেশিন তাই শুনবে। তুমি যদি ইনপুটটা ঠিকঠাক মতো না দাও, মেশিন উল্টাপাল্টা রিডিং দিবে, তখন তুমি কিন্তু বিপদে পড়ে যাবা। এখন আমরা হাতে কলমে যেটা শেখাচ্ছি এটাই মেশিন কিন্তু ব্যাকগ্রাউন্ডে ক্যালকুলেট করতেছে। আমরা যেটা করি সফটওয়্যার ইটাপস ব্যবহার করলেও আমরা কিছু চেক ম্যানুয়ালি করি যে আমি যেভাবে কন্ডিশন গুলো দিছিলাম ও ঠিকঠাক মতো বুঝছে কিনা আমার কথা। যে কারণে হাতে তোমাকে ম্যানুয়াল ক্রস চেক কিছু করতেই হবে, বেসিকটা শিখতে হবে। ইটাপস দিয়ে তোমরা ট্রাই করতে পারো, দেখবা যে ওই যে ইউটিউবে সার্চ দিলে ইটাপসে প্রচুর ম্যানুয়াল আসবে। এটা সফটওয়্যারটাও ক্র্যাক পাওয়া যায় ইটাপসের। নিজে নিজে ওই প্ল্যান এঁকে কিছু প্র্যাকটিস করতে পারো ইটাপসে। তারপর দেখবা যে ও যে রিডিং দিচ্ছে, আমরা সবই তোমাকে ম্যানুয়াল কিভাবে ক্যালকুলেশন করতে হয় এগুলো শেখাই দিব, কিন্তু ওইটাকে ভেরিফাই করার জন্য তোমাকে মেশিনের জিনিস ভেরিফাই করার জন্য তোমাকে ম্যানুয়াল চেক করতেই হবে, ফ্রেম অ্যানালাইসিস এবং তারপরে এই ম্যানুয়াল ডিজাইন। তবে তুমি নিজে একটা তোমার মতো করে এক্সেল শিট তৈরি করতে পারো। এক্সেলে কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো ইনপুট করে তুমি নিজের সফটওয়্যার নিজেই বানায় ফেলতে পারো।
এক্সেল খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার। হ্যাঁ, ইকুয়েশন গুলো সেট করে করে তুমি শুধু উপরে ডেটা গুলো চেঞ্জ করে দিবা, দেখবা যে তোমার সফটওয়্যার নিজেই তৈরি হয়ে গেছে, অন্য কারো কাছে যাইতে হবে না। ওকে, রেসপন্ড ইউর রোল কল প্লিজ। রোল নাম্বার 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Present, sir. Yes, sir. 22, 23, Yes, sir. 24, 25, Yes, sir. 26, huh? 27, 24 present, sir. Yes, sir. 28, Yes, sir. 29, 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Present, sir. 36, Yes, sir. 37, 38, Present, Yes, sir. 39, Sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Present, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes, sir. 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50, 51, Yes, sir. 52, Yes, sir. 53, Yes, sir. 54, Yes, sir. 55, Yes, sir. 56, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 59, Yes, sir. 60, Present, sir. 61, 62, Yes, sir. 63, Yes, sir. 64, 65, Present, sir. WRE1, Yes, sir. 2, স্যার 2 এর ওইখানে স্যার ইন্টারনেটের সমস্যা স্যার, গ্রামে ও ডিসকানেক্টেড হয়ে গেছে। 3, Yes, sir. 4, 5, Yes, sir. 6, 7, Yes, sir. 8, 9, Yes, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, 13, Yes, sir. 14, Yes, sir. 15, পুরাতন কেউ আছো এখানে? অন্য বাচ্চা কেউ আছো কিনা?
ওকে ফাইন, খোদা হাফেজ আজকে ক্লাস। স্যার ডাব্লিউ আর রোল 12 তুমি এতক্ষণ কথা ছিলে? মাইক্রোফোন অন হয় না। হ্যাঁ, কি হয়েছে বৃহস্পতিবার হায়দ্রাবাদ সিটি। হ্যাঁ, আইটা বাজে আধা ঘন্টা 20 মিনিটের প্রবলেম দিব, আর 10 মিনিট তোমরা আপলোড করবা ইচ্ছা মতো। যদি আধা ঘন্টার মধ্যে না করতে পারো 3টার মধ্যে, তাহলে নাম্বার কাটা দেওয়া শুরু হবে। টাইম আধা ঘন্টায় দিব আমি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।